প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহে শুরু রুশ টিকার প্রয়োগও। এগিয়ে চলছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিনও। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর নিয়ে জাতিসংঘের টালবাহানা জুড়ে দিল নানা শর্ত। একই সুর ইউরোপীয় ইউনিয়নেরও। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগ। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমাবে ভোগান্তি। ধীরে ধীরে আওতায় আসবে সব প্রতিষ্ঠান। লাপাত্তা পিকে হালদারকে ধরতে অবশেষে গ্রেফতারি পরোয়ানা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান সারোয়ার্দির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। আগামী সপ্তাহে কোভিডের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে মহামারী কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করবে টিকা কর্মসূচি। করোনা ভাইরাস ছড়ানোর প্রায় এক বছর পর বিশ্বের প্রথম দেশ হিসেবে এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে ব্রিটেন। প্রায় 95% সুরক্ষা দিতে সক্ষম মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের গণহারে প্রয়োগ হবে দেশটিতে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে তৈরি করছে করোনার ভ্যাকসিন। তবে তাদের উদ্ভাবিত টিকা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। সেই জটিলতায় না গিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে যার প্রয়োগ শুরু হবে। এ নিয়ে আসার কথা শুনিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ভ্যাকসিন পেলে করোনা ছড়ানো কমবে, মানুষ কাজে মন দেবে আর অর্থনীতি গতিশীল হবে। -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। 3 সপ্তাহের মধ্যে প্রতিজন 2টি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠব আমরা। এর আগে পার্লামেন্টে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান, আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে হবে। সরকার এক্ষেত্রে কাউকে চাপ প্রয়োগ করবে না। জানা গেছে আপাতত 50টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। মার্কিন ও জার্মানির উদ্যোগে তৈরি এ টিকা করোনা থেকে 95% সুরক্ষা দিতে সক্ষম। ব্রিটেন 4 কোটি ডোজ নিয়েছে, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। এই প্রতিষেধকের দাম পড়বে $20। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োনটেক, যার ধারাবাহিকতায় চুক্তি সম্পন্ন করা অন্য দেশগুলোও এবার আগ্রহী হবে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এদিকে করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনবাসী। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন এই ভ্যাকসিনে মুক্তি মিলবে মহামারী থেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরে সামনে আসে কবে পাবে ব্রিটেনের সাধারণ মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের উপর টিকার প্রয়োগ শুরু হবে। প্রথম দফায় ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে বলে জানালেন বাংলাদেশি চিকিৎসক। ব্রিটেনের রেগুলেটরি বডি কিন্তু ভেরি সফিস্টিকেটেড প্রতিষ্ঠান। তারা সবকিছু এনশিওর হয়ে যদি দেখে যে 100% এনশিওর না হচ্ছে, তিল না হওয়া পর্যন্ত তারা কোনো জিনিস অ্যাপ্রুভাল দেয় না। ভ্যাকসিন অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা সহ পুরো ব্রিটেনবাসী। আমরা খুশি ভ্যাকসিন আসছে, যেমন সবাই যাতে ভ্যাকসিন পায়, সবাই যাতে ভ্যাকসিন দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে ভ্যাকসিন একটা বাইর হয়েছে, বা আমাদের যে এখন রোগের যে নিরাময় হওয়ার সম্ভাবনা আমরা হয়তো বা দেখতেছি। আমরা আসলে শঙ্কা ছিলাম যে কবে ভ্যাকসিনটা দেওয়া আরম্ভ হবে জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে। আমরা কবে নাগাদ এই ভ্যাকসিনটা পাবো, সবার মুখে হাসি উঠবে। টিকার প্রয়োগ শুরু হলেও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়ম কানুন কড়াকড়িভাবে মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচাতে ব্রিটেন সরকার অবশেষে অনুমোদন করল ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিনটিকে। এর ফলে অনেকটাই স্বস্তি মিলেছে ব্রিটেনবাসীর। তবে এখন দেখার বিষয়, বাস্তবে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর হচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ব্রিটেন করোনার ভ্যাকসিন অনুমোদন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে।
এরই মধ্যে কর্মকর্তাদের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার টিকার দাম পড়বে $10। রাশিয়ায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে থাকার মধ্যেই খুশি সংবাদ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক নির্দেশনায় দেশটিতে আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার টিকাদান শুরু করতে বলেন তিনি। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই স্পুটনিক 5 ভ্যাকসিনের অন্তত 20 লাখ ডোজ উৎপাদন করা হবে। শুরুতে দেশটির স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের এই টিকা দেওয়া হবে। এছাড়াও দেশটির সব নাগরিক বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করা হয়। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি ডোজে শুরুতে 92% কার্যকারিতার কথা বলা হয়। তবে গেল সপ্তাহে এই ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করে রাশিয়া। মাত্র $10 টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 23 লাখের বেশি মানুষ, আর মারা গেছে 41,000-এর বেশি। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা ভ্যানকোভিড। সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে ওঠায় প্রতিষ্ঠানটি আশা করছে খুব শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবে তারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে প্রয়োগের পথে রাশিয়া ও ব্রিটেনের করোনা ভ্যাকসিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বাংলাদেশের করোনার টিকা গ্লোব বায়োটেকের ভ্যানকোভিডের অগ্রগতি কি। প্রতিষ্ঠানটি বলছে মানবদেহে প্রয়োগের আগে সিআরও নিয়োগ জটিলতা কাটিয়ে উঠেছে তারা। 2 মাস সময় নষ্ট হলেও এখন চলছে ইথিক্যাল অনুমোদনের শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত আরও আত্মবিশ্বাসী করেছে তাদের। সিআরওর অসুবিধার কারণে আমরা কিন্তু গত অক্টোবর মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য। আমরা সেই ট্রায়ালটা শুরু করতে পারিনি, কিন্তু আমরা ইতিমধ্যে আমরা একটা নতুন সিআরওর সাথে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্লোব বায়োটেক ভিজিট করে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারা বলছে আশ্বাস অনুযায়ী সহায়তা পেলে দ্রুতই সফলতার মুখ দেখবে বাংলাদেশ। আমরা যদি ফেজ 1টা দ্রুততম সময়ে শেষ করতে পারি, সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেভাবে ফেজ 2, 3 একত্রে করছে, আমরা যদি সেভাবে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব দ্রুততম সময়ে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োগ করতে পারবো। যুক্তরাষ্ট্রের মডার্না আর ফাইজারের পর দেশীয় ভ্যানকোভিড হচ্ছে তৃতীয় mRNA বেসড ভ্যাকসিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সরকার সরাসরি উৎপাদকের কাছ থেকে কোভিড-19 ভ্যাকসিন কিনবে। এজন্য কোনো দরপত্র আহ্বান করা হবে না। দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত নীতিগত অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোভিড-19 রোগের ভ্যাকসিন ক্রয়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের প্রস্তাব এই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির নীতিগত অনুমোদন দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বুধবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,713 জনে। শনাক্ত হয়েছেন 2,198 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,972 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 28,04,174 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,69,423 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,562 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,85,786 জন। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। বুড়িগঙ্গার ওই পাড়ে এখন তৈরি হচ্ছে আস্ত জাহাজ। কিভাবে বদলে গেল এই এলাকার চিত্র জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগ। দেশের 18টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একে একে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ পদ্ধতির আওতায় আসবে বলে আশা তাদের। ফেরদৌস লিপির রিপোর্ট।
2008 সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা থাকলেও এক যুগ পরে করোনার কারণে এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই গুচ্ছের আওতায় 3টি পরীক্ষা নেবে। একটি পরীক্ষা নেবে বিজ্ঞানের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে বাণিজ্যের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে কলার মানবিক ছাত্রদের জন্য। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ 18টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে। এছাড়া বিশেষায়িত কৃষি ও প্রকৌশল বিদ্যার বিশ্ববিদ্যালয়গুলো এর আওতায় চলে আসার আশা করছে কমিশন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি হওয়ার কারণে সময় খুব সংক্ষেপ থাকে এবং দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাহলে তাদের আর্থিক সংকটে তৈরি হয়, তারপর নিরাপত্তা বিঘ্নিত হয়। এমন পদ্ধতিতে শিক্ষার্থীরা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পরীক্ষা দেওয়ার পর জাতীয় স্কোরের ভিত্তিতে পছন্দের ক্যাম্পাস পাবে বলে জানালেন গুচ্ছের আওতায় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে আমরা সর্বোচ্চ সেরা শিক্ষার্থী থেকেই আমরা পাবো। এদিকে বুয়েটের নেতৃত্বে কুয়েট, রুয়েট, চুয়েটকে নিয়েও গুচ্ছ হবে বলে জানালেন এই শিক্ষক। একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছে যে বুয়েটের নেতৃত্বে অন্যান্য যে 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেই 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়া সম্ভব। গেল শিক্ষাবর্ষে দেশের 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলেও সব বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি বাস্তবায়নে স্বচ্ছতায় নতুন ধারা তৈরি হবে বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে ভাষান্তরে শুরু হতে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবার নানা টালবাহনা শুরু করেছে জাতিসংঘ। তাদের দাবি এ বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই, এমনকি স্থানান্তর প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দিয়েছে তারা। বুধবার দুপুর এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান জাতিসংঘের মূল্যায়নের পর তারা এ বিষয়ে মতামত জানাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংস্থাটির এই দৃষ্টিভঙ্গি দুঃখজনক। সব প্রস্তুতি শেষ যখন স্বেচ্ছায় রোহিঙ্গারাও আগ্রহী যেতে, এখন সেখানে আপত্তি জাতিসংঘের। 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর যতটা আন্তর্জাতিক চাপ বাড়ানো দরকার ছিল সেটা তৈরি করতে পারেনি সংস্থাটি। সাময়িক বিকল্প হিসেবে ভাষান্তরে রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ার সব প্রস্তুতি সেরেছে বাংলাদেশ সরকার। চলতি সপ্তাহে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ঘোষণার পর বুধবার পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘ জানায় এই বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করেনি সরকার, নানা শর্ত জুড়ে দেয় তারা। এদিকে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিকেপ টকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান জাতিসংঘের ভূমিকার দিকে তাকিয়ে আছেন তারা। আমরা রোহিঙ্গাদের ভাষান্তরে প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির দিকে তাকিয়ে আছি। তাদের রিপোর্টের পর আমাদের মতামত জানাবো। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। বিশ্লেষকদের মতে ভাষান্তর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রোহিঙ্গাদের নিয়ে এই পশ্চিমা বিশ্বের একটা দুর্বিসন্ধি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। পশ্চিমা বিশ্বে যেটা ঘটছে সেটা নিয়ে কোনো কথা নাই। যখনই বাংলাদেশ বা আমাদের এই ধরনের উন্নয়নশীল দেশে এই ধরনের ঘটনা ঘটে তখন তারা নানা রকম অজুহাত, নানা রকম কথা বলে, যাতে তাদের দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ ঘটে। ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সরকারের পাশাপাশি এর মধ্যেই কাজ শুরু করেছে দেশি বিদেশি 22টি বেসরকারি উন্নয়ন সংস্থা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাষান্তর একটি পরিকল্পিত ও আধুনিক বাসযোগ্য জনপদ। জীবিকা নির্বাহ ও টিকে থাকার সব ধরনের সুযোগ সুবিধা আছে ভাষান্তরে। আছে সম্ভাবনাময় আবাদি জমি ও কর্মসংস্থানের সুযোগও। ভাষান্তর ঘুরে এসে নুরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। দীর্ঘদিন ধরে ভাষান্তরে গবাদি পশু পাখি লালন পালন করে টিকে আছে হাজার হাজার মানুষ। চারণভূমি হিসেবে পরিচিত এই জনপদে আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা চাইলে লালন করতে পারবেন ভেড়া ও মহিষ। শুধু তাই নয়, কবুতরের পাশাপাশি মুরগি ও রাজহাঁস সহ পশু পাখি লালন পালনেও পাবে সুবিধা। 50 টাকা দেন, 350 বেড়া হয়েছে, 100 মতন বিক্রি করছি। আমরা কবুতর পালন করি, তারপরে বাজারে বিক্রি করে, এখানে বিক্রি করে টাকা পয়সা পাই। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। ছাগল পালেন, মোষ পালেন বা বেড়া গরু যাই পালেন। ভাষান্তরের বায়ু, মাটি ও পানি বসবাসের উপযোগী। একদিকে পশুপালনের জন্য রয়েছে চারণভূমি, অন্যদিকে রয়েছে সম্ভাবনাময় ফসলি জমি। ধানের জমিতে করতে পারবে চাষাবাদ, সুযোগ আছে পুকুর ও লেকে মাছ চাষ করারও। কানিতে 100 মিনিট ধান হয়, এখানে
ভালোই হয়, 700-800 টাকা ইনকাম হয় আমাদের। 1 লাখ রোহিঙ্গার 3 মাসের খাবার মজুতে রয়েছে গুদাম। কর্মসংস্থান সহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে রোহিঙ্গারা। ফ্রেশ ওয়াটারও এখানে কোনোদিন ক্রাইসিস হবে না। মোটবার আন্ডার ওয়াটার গ্রাউন্ড রিজার্ভও আমাদের অনেক ভালো। সো এখানে আপনার জীবন ধারণের জন্য বিদ্যুতের জন্য সোলার প্ল্যান্ট আছে। তারা আসলে পরে মাছ ধরে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে যদি তারা একটা পর্যায়ে শিখতে পারে। এরপরে এখানে যে ল্যান্ড পড়ে আছে চারিদিকে প্রচুর পরিমাণে, এইটা ব্যবহার করেও দৈনন্দিন জীবনে তারা অনেকটাই লাভবান হবে। বঙ্গোপসাগরের বুকে ভাসানচর 13,000 একর আয়তনের, যার মধ্যে 6,500 একর ব্যবহার যোগ্য। শফিকুল আলম, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। অর্থ পাচারকারীদের তালিকা হাইকোর্টে দিতে চায় না দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়া এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সামগ্রিক তালিকা দিলে আন্তর্জাতিক শর্ত লঙ্ঘিত হবে। এদিকে আবেদনের 2.5 মাস পর আলোচিত পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইন্টারপোলের চাহিদার পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারির এ আবেদন করে দুদক। কানাডার বেগমপাড়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কারা অর্থ পাচার করেছেন তাদের নাম জানতে চায় সবাই। এরই মধ্যে দেশের সম্পদ বিদেশে পাচারকারীদের জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তাদের তালিকা চেয়েছেন দেশের উচ্চ আদালত। 17 ডিসেম্বর তালিকা জমা দেওয়ার কথা সংশ্লিষ্টদের। বুধবার প্রতিবেদন দিয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ জানায়, ঢালাওভাবে অর্থ পাচারকারীদের তালিকা আদালতে জমা দিতে পারবেন না তারা। এভাবে তথ্য দিলে আন্তর্জাতিক শর্ত লঙ্ঘিত হবে। এর ফলে বিএফআইইউ ছিটকে পড়তে পারে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক গোয়েন্দা সংস্থা থেকে। এই তথ্যগুলা পাওয়ার জন্য কেস টু কেস একটু সময় সাপেক্ষ বিষয়। নীতিমালা আছে, ওনারা সেই হিসাবে বলছে, তা আমরাও সেই নীতিমালার বিষয়টা আমরাও জানাবো। এরপর যদি হাইকোর্ট পরবর্তী কোনো নির্দেশনা দেয়, হাইকোর্ট তো সবার ঊর্ধ্বে। এদিন সকালে 3600 কোটি টাকা পাচারের মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে গ্রেফতারের অগ্রগতি বিষয়ে শুনানিতে উচ্চ আদালত বলেছেন, যত বড় রুই কাতলা হোক অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেয়া যাবে না। দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারী আদালত বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী বলল, প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব হলো রাষ্ট্রীয় সরকারি সম্পদ রক্ষা করা। যত ক্ষমতাশীলই হোক, মানে সবাইকে মানে দুর্নীতিবাজকে আমাদের ধরতে হবে। পিকে হালদারকে ধরতে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদকের প্রতিবেদন বলছে, পিকের 43 কোটি টাকা, 58টি ব্যাংক হিসাব ও 17টি কোম্পানির শেয়ার জব্দ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য একজন পরিচালক ও একজন উপপরিচালক নিয়োগ দিয়েছে কমিশন। আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। স্ত্রী ও সন্তানের নামে বিদেশে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট করারও অভিযোগ মিলেছে। খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের একটি অভিযোগপত্রে হাসান সারওয়ার্দির অবৈধ সম্পদ রয়েছে বলে অভিযোগ আসে। নিয়ম অনুযায়ী তা কমিশনে দাখিল করা হলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে তথ্য চাইবে দুদকের তদন্ত দল। এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অস্বস্তিকর ও বিব্রতকর বক্তব্যের কারণে সেনা কর্তৃপক্ষ অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে। এবার তার বিরুদ্ধে শুরু হলো দুদকের অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে এই কর্মসূচি পালন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শওকত আলী শওকতের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় লক্ষ্মীনারায়ণ আখড়া ও মন্দির সংলগ্ন ঐতিহাসিক জিউস পুকুরটি দেখভাল করছিল মন্দিরের সেবায়েত ও মন্দির কমিটি। ভূমি জরিপে সম্পত্তিটি দেবোত্তর সম্পত্তি হিসেবেই রেকর্ড হয়, কিন্তু 75-এর পর স্থানীয় একটি চক্র জিউস পুকুরটি দখল করতে মরিয়া হয়ে ওঠে।
এই সম্পত্তি উদ্ধারে বুধবার দুপুরে নগরীর চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় বক্তারা অভিযোগ করেন, জাল ও নকল দলিল তৈরি করে দখলের অপচেষ্টা করছে একটি মহল। দেবত্ব সম্পত্তি ক্রয় বিক্রয় যোগ্য নয় এবং কাউকে হস্তান্তর করারও কোনো বিধান আইনে নেই। দ্রুত অবৈধ দখল থেকে উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে সরকারের কাছে দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। এই দেবত্ব সম্পত্তি রক্ষার জন্য 2019 সালের 15 অক্টোবর নারায়ণগঞ্জের আদালতে মামলা দায়ের করে লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া মন্দির কর্তৃপক্ষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন প্রবাসের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই ট্রলের শিকার হচ্ছেন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। এতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন, পরিবার থেকেই অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা জরুরি। আর প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভুক্তভোগীরা পেতে পারেন প্রতিকার। প্রান্তি সারোয়ারের রিপোর্ট। ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে খুব কম মানুষই আছেন। জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে জীবন বাঁচাতে রক্তের সন্ধানে যেমন লাগে এই মাধ্যম, তেমনি মাঝে মাঝে তা হয়ে ওঠে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের ভয়ঙ্কর হাতিয়ার। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা চোখে আঙুল দিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে একটি মানুষের অন্দরমহলে কতটুকু উকি দেওয়া যাবে। কলকাতার জনপ্রিয় ও মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে। অথচ তাদের বিয়েতে মধুরিমার দৈহিক গঠন, গায়ের রং নিয়ে শুরু হয় ট্রলের বন্যা। একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন ডিভোর্সের কথা। ব্যাখ্যা করেছেন তিনি কেন ডিভোর্স দিয়েছেন তার স্বামী অপুকে। তবুও নিস্তার মেলেনি ট্রল থেকে। কেবল মিডিয়ার মানুষ নন, সাধারণ মানুষও এই ট্রলের শিকার হচ্ছেন। মত প্রকাশ করার এখন অবারিত সুযোগ। যে কেউ ইচ্ছা করলে ইতি কিংবা নেতিবাচক যে কোনো সমালোচনাই করতে পারেন। আর সেই সুযোগটাকেই কেউ কেউ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিণত করেছেন ট্রলের উর্বর ভূমিতে। কেন এই বিকৃতি? যে কোনোভাবে একটি মন্তব্য করতে পারাতেই যেন সুখ। তবে উপায় কি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন, আমরা কোন পরিবার থেকে এসেছি, এটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। প্রশ্ন হলো, এই অসঙ্গতি কিংবা সংকটের পিছনে গণমাধ্যম কি দায় এড়াতে পারে? এ বিষয়ে মতামত জানালেন এই গণমাধ্যম কর্মী। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বিস্তার ঘটেছে, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহারের মতো শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সামাজিক এই সংকট থেকে বের হতে প্রযুক্তিগত কোনো সমাধান আছে কি? একটা কমিউনিটি তৈরি করা দরকার, যে কমিউনিটির কাজই হবে বিভিন্ন এই ধরনের যারা অ্যাবিউজিং কিংবা উত্তক্ত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট করা। আইন কিংবা বিধিনিষেধ দিয়ে নয়, সাধারণ মানুষকে ভালো মন্দের ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সকলের ভালোবাসা আর সৌহার্দ্য প্রকাশের মাধ্যম, এমনটাই সবার প্রত্যাশা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। বারবার ধর্ণা দিয়েও দেশি মিলের চিনি কিনতে টিসিবিকে রাজি করাতে পারেনি শিল্প মন্ত্রণালয়। অথচ সরকারি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে দেশীয় পণ্য কিনতে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, টিসিবির মাধ্যমে চিনি বিক্রির সুযোগ মিললে কিছুটা হলেও কমতো লোকসান। টিসিবির দাবি, চিনি কিনতে দরপত্রের নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। জুবাইর ফাজলের রিপোর্ট। লাগামহীন খরচ, বিপরীতে সীমিত উৎপাদন, প্রতিদিনই বাড়ছে শ্রমিক কর্মচারীর বকেয়া আর ব্যাংকের দেনা। এমন চতুর্মুখী সংকটে বিপর্যস্ত সরকারি 15 চিনিকল, যেখান থেকে উত্তরণে চিনি বিক্রি বাড়ানোর সঙ্গে অল্প কিছু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ শিল্প মন্ত্রণালয়। তবে বছর জুড়ে ভর্তুকি দিয়ে চিনি বিক্রি করলেও সরকারি প্রতিষ্ঠান টিসিবি কেনে না আখের লাল চিনি, এমন অভিযোগ তৃণমূলে, যা স্বীকার করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে বারবার অনুরোধের পরও মন গলেনি টিসিবির। মিলের চিনি গুদমে গলে যাচ্ছে, পচে যাচ্ছে, সেখানে কিন্তু এটা টিসিবির মাধ্যমেও যদি দিত তাহলে কিন্তু আমাদের চিনি বিক্রিরও কোনো
সমস্যা ছিল না। সেনাবাহিনী, পুলিশ, বিজিপি বাৎসরিক যে চিনি প্রয়োজন সেটার বরাদ্দ চায়। টিসিবিও আমাদের কাছে বরাদ্দ চেয়ে চিনি নিয়ে বাজারজাত করতে পারত, কিন্তু আমরাই টিসিবিকে অনেক সময় চিঠি লিখে আমাদের চিনি বরাদ্দ দেওয়ার জন্য বলেছি, কিন্তু তারপরও টিসিবি আমাদের চিনি নিতে আসে নাই। কার্যকর হচ্ছে না সরকারি চাহিদা পূরণে দেশীয় পণ্য ব্যবহারে উচ্চ পর্যায়ের নির্দেশনাও, এমন দাবি শিল্প মন্ত্রণালয়ের। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে না, এটা প্রাইম মিনিস্টারের সুস্পষ্ট নির্দেশনা আছে, বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এরপরেও ক্রয় করে না। কেন করে না সেটা তো তাদের ব্যাপার। যদিও টিসিবি বলছে দরপত্র অনুযায়ী সর্বনিম্ন দামেই চিনি কেনে প্রতিষ্ঠানটি। চিনি কর্পোরেশন তো নিজেরাই বিক্রি করার জন্য যথেষ্ট, তারা তো নিজেরা নিজের সময় করতেছে। যদি আমাদের মিলগেট মূল্য হচ্ছে আমাদের টেন্ডারের কম পড়ে, তখন আমাদের টেন্ডার থেকে নিতে হয়। বেসরকারি যে সমস্ত তাদের কম্পিটিটর আছে তার সাথেও যাতে গুণগত বিষয়গুলো তারা কম্পিটিটিভ হতে পারে, সেই জিনিসটাও আমাদের নজরে রাখতে হবে। তবে নতুন মাড়াই মৌসুম থেকেই সবগুলো মিলে চিনির সঙ্গে বহুমুখী পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। মহামারীর করোনার প্রভাব পড়েছে কুয়েতের ব্যবসা বাণিজ্যে। বেচাকেনায় মন্দাভাব দেখা দেয় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মোকাবেলায় শুরু থেকেই নানা বিধিনিষেধ জারি করে কুয়েত সরকার। ঘোষণা করা হয় 5 ধাপের কার্যক্রম, তবে চতুর্থ ধাপেই জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয় নানা প্রতিষ্ঠান। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনার প্রভাব পড়েছে কুয়েত সুলাইবিয়া সবজি মার্কেটে, প্রবাসীদের খাবার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে। বেচাকেনা তেমন না হয় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন অনেকে। করোনা পরবর্তী পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো নাই এবং মোটামুটি সার্ভাইভ করার চেষ্টা করতেছি। দিনের পর দিন লোকসানের পাল্লা ভারী হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে নিজ দেশে চলে যাচ্ছেন অনেক প্রবাসী। এই অবস্থায় প্রবাসী ব্যবসায়ীরা কুয়েত সরকারের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন। যদি কুয়েতের সরকার এবং বাংলাদেশ সরকার আমাদেরকে যদি সহযোগিতা, সহানুভূতি এবং দেখার রিটেন, আমরা ইনশাআল্লাহ সেই অবস্থানে আসতে পারবো। কুয়েতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 1,40,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে প্রায় 900 জনের। সময় সংবাদ, কুয়েত। ধূমপানে বিষ পান, এ স্লোগান বেশ পুরনো। নিজ দেশের মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করতে আয়ারল্যান্ডে প্রতি বছরই নেওয়া হয় নানা পদক্ষেপ। এমনকি 18 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করলে লাখ টাকার জরিমানাও করা হয় দেশটিতে। আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের রিপোর্ট। ধূমপান নিয়ে রয়েছে নানা কাল্পনিক গল্প। হাজার হাজার বছর আগে আমেরিকার মায়ানরা যখন তামাকের চাষ করেন, তখন শরীরের ব্যথা কমানোর জন্যই ব্যবহার হতো তামাক পাতা। 1940 সালে গবেষণায় ক্যান্সারের জন্য তামাককে দায়ী করার পর থেকে বিশ্বজুড়ে ধূমপানে নিরুৎসাহিত করতে নেওয়া হয় নানা পদক্ষেপ। বাদ যায়নি আয়ারল্যান্ডও। দেশটিতে শুধু মূল্যবৃদ্ধি নয়, বেশ কিছু আইনও জারি করা হয়। আয়ারল্যান্ডে 18 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করলে 40,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হয় জরিমানা। দোকানের ডিসপ্লেতেও রাখা যায় না কোনো ধরনের সিগারেট। এমনকি সিগারেট যেন কালোবাজারি হয়ে সহজলভ্য না হয়, সেজন্য সরকার নির্ধারিত একটি জায়গা থেকেই পুরো আয়ারল্যান্ডের দোকানিদের মাঝে পৌঁছে যায় সিগারেট। আয়ারল্যান্ডে প্রতিটি দোকানে রয়েছে টোবাকো বেন্ডিং মেশিন। এই মেশিনে ক্রেতাদের পছন্দের সিগারেটের বাটন প্রেস করলেই স্বয়ংক্রিয়ভাবে বের হয় সিগারেট। এতে করে কোন দোকানে কত সিগারেট বিক্রি হয় তার পুরোটাই জানতে পারে সরকার, আর তাই পুরো রাজস্ব পেয়ে থাকে সরকার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। স্পেনের বার্সেলোনা। আলো ঝলমলে এই শহরটি গোটা ইউরোপের সবচেয়ে বড় পর্যটন নগরী। ঐতিহাসিক নথিপত্র বলছে নিওলিথিক কাল থেকেই মানব বসতির শুরু হলেও খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর শেষ দিকে রোমানদের হাতে প্রতিষ্ঠিত হয় বার্সেনা উপনিবেশ, যা পরবর্তীতে রূপ নেয় ফুটবল আর শিল্প সাহিত্যের বার্সেলোনায়। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবিতে থাকছে কাতালুনিয়ার রাজধানীর মোহনীয় গল্প।
তাবৎ দুনিয়ায় অর্থনৈতিক আর রাজনৈতিক স্বাধিকারের লড়াইয়ের গল্প বলতে গেলে এক বাক্যে মনে আসবে কাতালুনিয়ার নাম, যার রাজধানী আজকের বার্সেলোনা শুরুতে ছিল মাত্র হাজারখানেক বাসিন্দা নিয়ে গড়ে ওঠা উপনিবেশ। পুরো শহর ঘেরা ছিল প্রতিরক্ষা প্রাচীর দিয়ে, যার চিহ্ন এখনো জ্বলজ্বলে। 200 বছরেরও বেশি সময় বার্সেলোনা ছিল মুসলিম শাসকদের অধীনে, যা খ্রিস্টানদের হাত ধরে পরবর্তীতে পরিণত হয় ক্যারোলিং সাম্রাজ্যের কাউন্টি কোর্টের প্রধান আবাসস্থলে। মধ্যযুগীয় শাসনামলে পশ্চিম ভূমধ্যসাগরের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় বার্সেলোনা। সারা পৃথিবীর পর্যটক দেশগুলির মধ্যে অন্যতম বার্সেলোনা, স্পেন। এটা হচ্ছে একটা টুরিস্ট স্পট, এখানে অনেক টুরিস্ট আসে, এখানকার ওয়েদার অনেক ভালো। টেক্সটাইল শিল্পের বিকাশের মাধ্যমে 19 শতকের মাঝামাঝিতে সাংস্কৃতিক আচাররীতি পুনরুদ্ধার শুরু হয় বার্সেলোনায়, যা পরিচিতি পায় রেনে একজেনিয়া নামে। তবে এবছর করোনা মহামারীর কারণে ব্যবসা বাণিজ্যে অনেকটাই মন্দাভাব দেখা দেয় বার্সেলোনায়। বার্সেলোনা শহরটি দেখতে যে কারো চোখের তৃষ্ণা মিটবে। আমরা এখানে স্প্যানিশদের সাথে মিলেমিশেই বসবাস করে আসছি। আধুনিক নগরী হিসেবে বার্সেলোনা গড়ে ওঠে 20 শতাব্দীর শুরুতেই। এই সময় বিখ্যাত স্থপতি অ্যান্তোনিও গৌডি তৈরি করেন কাসা বার্টেলা এবং সাগ্রাডা ফ্যামিলিয়া গির্জার মতো বিশ্ববিখ্যাত নকশাগুলো। যদিও পরবর্তীতে গৃহযুদ্ধে বিভাগে পড়া বার্সেলোনা 1978 সালে পুনরুদ্ধার করে গণতন্ত্র ফিরে পায়, অর্থনৈতিক শক্তি আর কাতালান ভাষা। সময় সংবাদ, স্পেন। বাংলাদেশের কোভিড প্রোটোকল আর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু পর্যবেক্ষণ শেষে সন্তুষ্টের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল। আর চূড়ান্ত রিপোর্টের ফলাফল ইতিবাচক হলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় পৌঁছে যাবে ক্যারিবিয়ানরা, নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হোম অফ ক্রিকেটের 22 গজে চলছে ঢাকা বরিশালের গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে তার চেয়েও একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নিয়ে বিসিবি একাডেমি ভবনের সামনে জড়ো গণমাধ্যম কর্মীরা। বোর্ড অফিস থেকে যারা হেঁটে আসছেন তাদের বক্তব্যের ওপর যে ঝুলে আছে টাইগারদের আন্তর্জাতিক সার্কিটে ফেরার সিদ্ধান্ত। 28 তারিখ ঢাকায় পৌঁছে এরই মধ্যে চট্টগ্রাম ভেন্যু ঘুরে এসেছেন উইন্ডিজ বোর্ডের এই প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে দিয়ে গেলেন সবুজ সংকেত। বিসিবির কোভিড প্রোটোকল নিয়েও প্রশংসা করেছেন ক্যারিবিয়ান পর্যবেক্ষকরা। ঢাকার চট্টগ্রামে আমরা যা কিছু পর্যবেক্ষণ করেছি তা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আবাসন আর যোগাযোগের সুবিধা খুবই চমৎকার। কোভিড প্রোটোকলও খুব সতর্কতার সঙ্গে মানা হচ্ছে এখানে। হোটেল আর হাসপাতালগুলোতে যে ধরনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সেটা বিশ্বমানের। আমরা ফিরে গিয়ে বোর্ডের সঙ্গে কথা বলবো। আমি আত্মবিশ্বাসী সেখান থেকে ইতিবাচক সিদ্ধান্তই আসবে। কেবল করোনা সতর্কতা নয়, সাধারণ নিরাপত্তা নিয়েও দারুণ খুশি তারা। বাংলাদেশে আমি আগেও এসেছি, এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই সন্তোষজনক। এয়ারপোর্ট, হোটেল, প্র্যাকটিস ভেন্যু, ম্যাচ ভেন্যু আর হাসপাতাল সবখানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী আছে। আশা করি এই সিরিজ নিয়ে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে এসে নিয়ম মেনে 7 দিনের কোয়ারেন্টিনে থাকবে সফরকারীরা। তবে 3 দিন পর কোভিড টেস্টে নেগেটিভ আসলে নিজেদের মাঠের অনুশীলনে নেমে পড়বে ওয়েস্ট ইন্ডিজ দল। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ নির্মাণ সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এই জাহাজের 25% যন্ত্রাংশের যোগানও আসছে এখান থেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এই শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। একটা সময় ছিল নকল পণ্যের সমর্থক হিসেবে ব্যবহার হতো মেড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প। তাই এখানে এখন যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে তাতে খুব সহজেই গর্ব করে বলার সময় এসেছে, সময়টা এখন মেড ইন জিঞ্জিরার। নদীর এই পাশে সারাদিন কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পার ঘেঁষে প্রায় 150 এমন ডকইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময়ে ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামতি হয় এই এলাকায়। চট্টগ্রাম থেকে আসা ইস্পাতের পাত, হাতুড়ি বাটালি আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই সনাতনী কায়দায় চলে দিনরাত কাজ। শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলেছেন এখানকার শ্রমিকরা। আমরা অলরেডি মনে করেন এটা যা আছে বানাইতে সবই পারি। নতুন বানাই, পুরান ই করি, রিফাইন করি।
আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। রিফারিং এর পরে হিট দিমু, হিট দেওয়ার পরে পিতল গালামু, তারপরে ঢালুম, তারপরে নতুন একটা পপুলার হয়ে যাব। বিদেশি একটা পাখা কিনতে গেলে দেখা যায় টাকা লাগবে 6 লাখ, ওই পাখাটাই আমরা দিতেছি 4 লাখ টাকায়। সরকার যদি আমার সহযোগিতা করে বাইরে আর যাইতে হইতে না, আমাদের দেশে এইগুলা তৈরি হইতে পারতেছে। শিল্প মন্ত্রণালয় বলছে এরই মধ্যে এই শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। মূলত এই ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য সেখানে জমি বরাদ্দ দেওয়া হবে। 80-র দশক থেকে ধীরে ধীরে উত্থান হয় জিঞ্জিরার এই শিল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহে শুরু রুশ টিকার প্রয়োগও। এগিয়ে চলছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিনও। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের টালবাহানা, জুড়ে দিল নানা শর্ত, একই সুর ইউরোপীয় ইউনিয়নেরও। এবং লাপাত্তা পিকে হালদারকে ধরতে অবশেষে গ্রেফতারি পরোয়ানা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান সারোয়ার্দির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।